গুড ইভিনিং আমার সকল ছাত্রছাত্রীদের। আমি আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি স্টাডি মেলায় ইন্ডিয়ান জুডিশিয়ারি আইসিএসসি বোর্ডের ক্লাস 8-এর টার্মিনালের জন্য। তোমরা বলেছিলে যে তোমাদের সিভিক সাবজেক্ট মানে সিভিক টপিকটার উপর তোমাদের অনেক কনফিউশন আছে, তোমরা ঠিক বুঝতে পারছো না। তাই আমি তোমাদের জন্য একটা ছোট্ট ইনিশিয়েটিভ নিয়েছি ভিডিওর মাধ্যমে, ইউটিউব ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি ইন্ডিয়ান জুডিশিয়ারি সম্পর্কে বোঝাবো। ঠিক আছে, তাহলে চলো বেশি কথা খরচা না করে শুরু করে দিই। তাহলে দেখো, এখন আজকে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। কার সম্পর্কে জানবো? সুপ্রিম কোর্ট সম্পর্কে আজকে আমরা জানবো। সুপ্রিম কোর্ট কীভাবে তৈরি হয়েছিল, কবে তৈরি হয়েছে, সুপ্রিম কোর্ট কোথায় তৈরি হয়েছে এবং সুপ্রিম কোর্টের কম্পোজিশন সম্পর্কে দেখব। তো চলো, সুপ্রিম কোর্ট, দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। সুপ্রিম কোর্ট কি? তোমাদের এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছি সুপ্রিম কোর্ট হচ্ছে হাই জুডিশিয়াল কোর্ট অফ ইন্ডিয়া, মানে ভারতবর্ষের সবথেকে হাই জুডিশিয়াল কোর্ট হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নিচে যে আছে তা হচ্ছে হাইকোর্ট, হাইকোর্টের নিচে আছে ডিস্ট্রিক্ট কোর্ট, ও ডিস্ট্রিক্ট কোর্টের নিচে আছে সাবঅর্ডিনেট কোর্ট। ঠিক আছে, এই স্ট্রাকচারটা তোমাদের আগের ভিডিওতে দেখানো হয়ে গেছে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট অ্যান্ড সাবঅর্ডিনেট কোর্ট। ঠিক আছে, এই স্ট্রাকচারটা তোমাদের একটা যে পিরামিড করে দেখানো হয়ে গেছে। আজকে আমরা যেটা দেখব সুপ্রিম কোর্ট সম্পর্কে দেখব। সুপ্রিম কোর্টের কোথায় তৈরি হয়েছে, কবে তৈরি হয়েছে এবং সুপ্রিম কোর্টের যে কম্পোজিশনটা এটা দেখছি। দ্য সুপ্রিম কোর্ট, দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইজ লোকেটেড ইন নিউ দিল্লি। মানে সুপ্রিম কোর্ট কোথায় আছে আমাদের? সুপ্রিম কোর্ট আছে নিউ দিল্লিতে। সুপ্রিম কোর্ট আছে, ঠিক আছে, যেখানে সেখানে সুপ্রিম কোর্ট নাই কিন্তু, নিউ দিল্লিতে, অর্থাৎ ইন্ডিয়ান ক্যাপিটালে, ভারতবর্ষের রাজধানী ইন্ডিয়ান ক্যাপিটাল, সেখানে সুপ্রিম কোর্ট আছে। তারপরে কি বলেছে দেখো, ইনাগুরেটেড। সুপ্রিম কোর্ট কবে ইনাগুরেটেড হয়েছে? সুপ্রিম কোর্ট ইনাগুরেটেড হয়েছে 28 জানুয়ারি 1950-তে। ইনাগুরেটেড মানে তৈরি হয়েছে, মানে কবে সুপ্রিম কোর্ট তৈরি হয়েছে। ভারতের সুপ্রিম কোর্ট কবে তৈরি হয়েছে? ভারতের সুপ্রিম কোর্ট তৈরি হয়েছে 28 জানুয়ারি 1950-এ। এবং তৈরিতে হয়েছে, কোথায় তৈরি হয়েছে? তৈরি হয়েছে চেম্বার অফ দ্য প্রিন্সেস অফ দ্য পার্লামেন্ট হাউস। ঠিক আছে, চেম্বার, এই দেখো, চেম্বার অফ দ্য প্রিন্সেস অফ দ্য পার্লামেন্ট হাউসে এই সুপ্রিম কোর্ট প্রথম তৈরি হয়েছে। কত সালে? 28 জানুয়ারি 1950 সালে চেম্বার অফ দ্য প্রিন্সেস অফ দ্য পার্লামেন্ট হাউস, মানে একটা হাউস বলতে পারো, একটা হলের মধ্যে সেই সুপ্রিম কোর্ট তৈরি হলো। তা সুপ্রিম কোর্ট তবে তো তৈরি তো হইলো, কিন্তু দীর্ঘদিন ওইটা তো টেম্পোরারিভাবে তৈরি করানো হলো। ঠিক আছে, ধীরে ধীরে তো সুপ্রিম কোর্ট বড় হবে, সুপ্রিম কোর্টের জাজের সংখ্যা বাড়বে, কেসের সংখ্যা বৃদ্ধি পাবে, তখন তো আর সেই হলটা চলবে না। তখন কি করলো, সুপ্রিম কোর্টটাকে তার পরবর্তীতে মুভ করা হলো। কোথা থেকে মুভ করা হলো? 1958-এ, অর্থাৎ 8 বছর পরেই সুপ্রিম কোর্টকে অন্য একটা হলে মুভ করানো হলো। ওই জায়গাটা কোথায় এখন? এখন হচ্ছে তিলক মার্গ, নিউ দিল্লি। সুপ্রিম কোর্ট এখন বর্তমানে কোথায়? তিলক মার্গ, নিউ দিল্লিতে। তিলক মার্গ হচ্ছে সুপ্রিম কোর্ট। ওটা কত সালে মুভ করানো হলো, মানে ওখান থেকে সরানো হলো 1958 সালে, 1958। হয় না, কেউ একটা বাড়িতে প্রথমে উঠলো, তারপরে এই বাড়িটা তার ভালো লাগছে না বা ছোট বাড়ি, সেই অনুসারে সে আরেকটা বড় বাড়িতে মুভ করলো বা চলে গেল। ঠিক আছে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট 1950 সালে তৈরি হয়েছিল প্রিন্সেস অফ দ্য পার্লামেন্ট হাউস, পরে 1958-এ তিলক মার্গ অফ দ্য নিউ দিল্লিতে তৈরি হলো। দেখো, তোমাদের বইয়ের মধ্যে স্পষ্ট করে লেখা আছে, কি লেখা আছে? দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইজ লোকেটেড ইন নিউ দিল্লি, যেটা বললাম, ঠিক লোকেটেড ইন নিউ দিল্লি। তারপর কি লেখা আছে? ইট ওয়াজ ইনাগুরেটেড অন 28 জানুয়ারি 1950। কত সালে ইনাগুরেট হয়েছে? 28 জানুয়ারি 1950-তে। কোথায় ইনাগুরেট হয়েছে? চেম্বার অফ দ্য প্রিন্সেস অফ দ্য পার্লামেন্ট হাউস। ক্লিয়ার? ইনাগুরেট চেম্বার অফ দ্য প্রিন্সেস অফ দ্য পার্লামেন্ট হাউস। ইন 1958, the Supreme Court moved to a new building. এটা হচ্ছে নিউ বিল্ডিংয়ে মুভ করলো। কিন্তু কোথায় নিউ বিল্ডিং? তিলক মার্গ, নিউ দিল্লি। নিউ দিল্লি তিলক মার্গে সুপ্রিম কোর্ট মুভ করলো, চলে গেল এখানে। এবার দেখবো কম্পোজিশন। সুপ্রিম কোর্টের কম্পোজিশন মানে গঠন। ঠিক আছে, কম্পোজিশনের যদি বাংলা মানে তোমাদের আমি বলি, কম্পোজিশনের বাংলা মানে হবে গঠন, মানে কিভাবে সুপ্রিম কোর্ট তৈরি হলো। ঠিক আছে, কম্পোজিশন, যেমন আমার একটা মানুষ কীভাবে তৈরি হয়, তার যে কম্পোজিশন, তেমনি সুপ্রিম কোর্ট কীভাবে তৈরি হয়। তাহলে একটা কোর্টের কম্পোজিশন কীভাবে তৈরি হলো? সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টে একজন থাকলো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মানে প্রত্যেকটা কোর্টেরই একজন চিফ জাস্টিস থাকে। চিফ জাস্টিস মানে হেডমাস্টার, যেমন স্কুলে থাকে হেডমাস্টার, একটা স্কুল তার প্রধান কে থাকে? হেডমাস্টার। তেমনি একটা কোর্টের তার চিফ জাস্টিস থাকে, সে হচ্ছে সেই কোর্টের হেডমাস্টার। ঠিক আছে, তেমনি সুপ্রিম কোর্টের হেডমাস্টারের নাম কি? সুপ্রিম কোর্ট হেডমাস্টারের নাম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। আর কাদের আরও কি জাজ হলো? এটা তো হেডমাস্টার নিয়োগ করলো, এখন আরও তো জাজেস লাগবে, অর্থাৎ, তাই না? মাস্টার যেমন, হেডমাস্টার যেমন থাকে
স্কুলে, তেমনি তো আরও তো মাস্টার লাগে, টিচার লাগে, তাই না? তো তখন ছিল আদার জাজেস। তাহলে বুঝতে পারছো সুপ্রিম কোর্ট যখন গঠন হলো, কম্পোজিশন হলো কাদের নিয়ে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্লাস আদার জাজেস। এটা চিফ জাস্টিস না, এটা নর্মাল জাজেস, ঠিক আছে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, নর্মাল জাজেস। এবার কম্পোজিশন কি বলছে? দ্য সুপ্রিম কোর্ট কনসিস্ট অফ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হু হেড দ্য প্রসিডিং অফ দ্য কোর্ট। হেড দ্য প্রসিডিং অফ দ্য কোর্ট মানে কোর্টের যে প্রসিডিংগুলো চলে না, তার হচ্ছে হেড হচ্ছে কি? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। কোর্টের যত প্রসিডিং চলবে সুপ্রিম কোর্টে, তার প্রধান, সব দেখাশোনা মানে কেস দেখাশোনা করার কাজ, কার কার কোন জাজের আন্ডারে কোন কেস যাবে, কোন রোটেশন আন্ডারে কেসগুলো যাবে, সেটা সব দেখাশোনা করার কাজ হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এবার দেখো চিফ জাস্টিস হেড অফ দ্য প্রসিডিং অফ দ্য কোর্ট অ্যান্ড নাম্বার অফ দ্য আদার জাজেস। নাম্বার অফ দ্য আদার জাজেস, ঠিক আছে? তার মানে বুঝতে পারছো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্লাস নাম্বার অফ দ্য আদার জাজেস। এখন কি বলেছে? number of the number of the judges of the Supreme Court of India has steadily increased since 1950 1950 সালের থেকে সুপ্রিম কোর্টে নাম্বার অফ জাজেসের সংখ্যা বাড়তে শুরু করলো, মানে বৃদ্ধি পেতে শুরু করলো। নাম্বার অফ দ্য জাজেস ইনক্রিজ 1950। তার কারণটা কি? ধীরে ধীরে দেশ বড় মানে দেশ থেকে দেশ তেমন জিওগ্রাফিক্যালি যেমন আছে তেমন ছিল, কিন্তু দেশের যে পপুলেশন তা তো বাড়ছে। তাহলে দেশের যখন পপুলেশন বাড়বে, দেশে ক্রাইম রেটও বাড়বে। তাহলে যখন ক্রাইম রেট বাড়বে, কেসের সংখ্যা বাড়বে। তা কেসের সংখ্যা বাড়লে কী হবে? জাজের উপরে চাপ পড়বে না? যেখানে ধরো আগে একটা 10টা জাজ যে সুপ্রিম কোর্টের 1950-তে চলে যেত, তো পরবর্তীতে ধীরে ধীরে মানুষের পপুলেশন বাড়ছে, কেসের সংখ্যা বাড়ছে, তাহলে জাজের প্রেশারও বাড়ছে। তাহলে এখন জাজের প্রেশার বাড়লে এখন কী হবে? আরও বেশি জাজ অ্যাপয়েন্ট করতে হবে, যাতে প্রেশারটা কমানো যায় 10 জনের উপর থেকে। তেমনও তাই নাম্বার অফ জাজেস অফ দ্য ইনক্রিজ আফটার 1950 1950 সাল থেকে নাম্বার অফ জাজেসের সংখ্যা বাড়তে শুরু করলো সুপ্রিম কোর্টে, ঠিক আছে? কেননা কেসের সংখ্যা বাড়তে শুরু করলো, জনসংখ্যা বাড়তে শুরু করলো, ক্রিমিনালের সংখ্যাও বাড়তে শুরু করলো, সেই হিসাবে নাম্বার অফ দ্য জাজের সংখ্যা সুপ্রিম কোর্টে বাড়তে শুরু করলো। এইবার কি লেখা আছে? দ্য টোটাল নাম্বার অফ দ্য জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট ওয়াজ ইনক্রিজ টু 34, ঠিক আছে? টোটাল বর্তমানে 2019 অনুসারে দ্য টোটাল নাম্বার অফ জাজেস অফ দ্য সুপ্রিম কোর্টে কতজন আছে? 34, ঠিক আছে? 34 জন, ইনক্লুডিং সিজিআই। সিজিআই মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ইনক্লুডিং বলতে এই 34 জনের মধ্যেই সিজিআই গেছে। যদি আমি সিজিআইকে বাদ দিয়ে দিই তাহলে হবে নাম্বার অফ জাজের সংখ্যা 33, কিন্তু সিজিআইকে যদি ধরি তাহলে হবে 34 ইনক্লুডিং সিজিআই, ঠিক আছে? তাহলে সুপ্রিম কোর্টের টোটাল জাজ সংখ্যা কত? 34 ইনক্লুডিং সিজিআইয়ের মধ্যে আছে, ঠিক আছে? দেখবো সুপ্রিম কোর্টের যে জাজ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তাকে অ্যাপয়েন্ট কে করে? অ্যাপয়েন্ট করা মানে নিয়োগ করা। ধরো কেউ চাকরিতে অ্যাপয়েন্ট হয় না, আমি চাকরি পেলাম, তা চাকরিতে আমাকে তো কেউ না কেউ তো অ্যাপয়েন্ট করবে। কে অ্যাপয়েন্ট করে? তেমনি সুপ্রিম কোর্টের জাজের যে চাকরি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তাকে অ্যাপয়েন্ট কে করবে? অ্যাপয়েন্ট, এবং তার কোয়ালিফিকেশন কী লাগবে? একজন চাকরি পেতে গেলে একটা যে কোনো ব্যক্তির কোয়ালিফিকেশনের তো প্রয়োজন, তাই না? যার কি যোগ্যতা, উইদাউট যোগ্যতায় তো উইদাউট কোয়ালিফিকেশনে তো সে কোনো জায়গায় চাকরি পেতে পারে না। তাহলে তার সুপ্রিম কোর্টের জাজ হওয়ার জন্য তার কোয়ালিফিকেশন কী প্রয়োজন, সেটা এখন আমরা দেখব। অর্থাৎ অ্যাপয়েন্ট কে করে সুপ্রিম কোর্টের জাজকে, এবং তার কোয়ালিফিকেশন কী। তাহলে চলো আগে দেখি অ্যাপয়েন্ট কে করে। তাহলে সুপ্রিম কোর্টের জাজ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সিজেআই লিখছি, ঠিক আছে? তোমাদের শর্টকাটে বোঝানোর জন্য সিজেআই। তাহলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে কে অ্যাপয়েন্ট করে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কে অ্যাপয়েন্ট করলে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে? সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে কিন্তু অ্যাপয়েন্ট করে, অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে অ্যাপয়েন্ট করে। এবং এছাড়া আদার জাজেসকে কে অ্যাপয়েন্ট করে? সুপ্রিম কোর্টে আদার জাজেস মানে তোমাদেরকে বললাম যে একজন চিফ জাস্টিস থাকে, এছাড়া আরও অনেক আদার জাজেস থাকে। তারা চিফ জাস্টিস না, তারা নর্মাল জাজেস। তা তাদেরকে কে জাজেস, সেই আদার জাজেসকে কে অ্যাপয়েন্ট করে? তাদেরকেও প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্ট করে। তার মানে সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দুইজনকে অ্যাপয়েন্ট করতেছে, কিন্তু দুইজনকে না, অনেকজনকেই। একটা হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে অ্যাপয়েন্ট করতেছে, প্লাস আদার জাজেসকেও কে অ্যাপয়েন্ট করতেছে, সেখানেও প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্ট করতেছে। কিন্তু একটা শর্ত আছে, চিফ জাস্টিসকে অ্যাপয়েন্ট করতে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, কিন্তু আদার জাজেসকে যখন অ্যাপয়েন্ট করে তখন প্রেসিডেন্ট একজনের সাথে কনসাল্ট করে। কনসাল্ট মানে পরামর্শ করা, যে আমি তোমার কোর্টে এই জাজকে অ্যাপয়েন্ট করতেছি, করবো কি? এটা পরামর্শ করতে হবে, তাই না? তা কার সাথে পরামর্শ করে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সাথে পরামর্শ করে, অবশ্যই করে, তাই না? স্কুলের যে হেডমাস্টার, আমি স্কুলের যদি হেডমাস্টারকে অ্যাপয়েন্ট করি, তারপরে পরবর্তীতে আমি যখন স্কুলের টিচারদের অ্যাপয়েন্ট করব, তখন আমি স্কুলের যে হেডমাস্টার থাকবে অবশ্যই তার সঙ্গে কনসাল্ট করে নিব, তাই না? কেন তার আন্ডারেই তো আমি তাকে অ্যাপয়েন্ট করতেছি। দেখা গেলো তার সঙ্গে কনসাল্ট না করে গেলে ইন ফিউচারে তাদের দুজনের মধ্যে ক্ল্যাশিং চলে গেলো, ক্ল্যাশিং শুরু হলো। তো তার জন্যই চিফ জাস্টিস ইন্ডিয়াকে
চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে যেমন প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে, তেমনি আদার জাজের যা থাকে সুপ্রিম কোর্টে তাদেরকেও প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে, কিন্তু কনসাল্ট করে নেয় চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সাথে কনসাল্ট করে নেয়, যাকে হেডমাস্টার নিয়োগ করলো। ঠিক আছে, এইবার তো চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে অ্যাপয়েন্ট তো করলো, কিন্তু তার যোগ্যতা কী, অর্থাৎ কোয়ালিফিকেশন মানে বাংলা মানে কি, কম্পিটিশন বাংলা মানে যোগ্যতা। তা কী কী যোগ্যতা লাগে সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস বা সুপ্রিম কোর্টের জাজেস হয়ে গেলে? ঠিক আছে, তোমার দেখো কী লাগে, হি অর শি মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন, তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হইতে হবে। পাকিস্তান বা বাংলাদেশ থেকে লোক আইনা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বানাতে পারবা না বা জাজেস বানানো যাবে না। তাকে অবশ্যই সংবিধানে উল্লেখ করা আছে, হি অ্যান্ড শি মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন, তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হইতে হবে। দ্বিতীয় কী হইতে হবে তাকে, হি অ্যান্ড শি মাস্ট বি অ্যাডভোকেটেড অফ এ হাই কোর্ট অর টু বা মোর কোর্টস ইন দ্য সাকসেশন অফ দ্য ফর দ্য অ্যাটলিস্ট 10 years। তার মানে কি, হি অ্যান্ড শি মাস্ট বি অ্যাডভোকেট কোনো হাইকোর্টে, যেমন হাইকোর্টে তোমাদের আগের ভিডিওতে বললাম না, যেমন হাইকোর্ট, তেমনি প্রত্যেকটা আগের ভিডিওতে হাইকোর্টে কোনো একটি হাইকোর্টে অ্যাডভোকেট হিসাবে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সেটা একটি হাইকোর্টেও হতে পারে বা একাধিক হাইকোর্টেরও হতে পারে। যেমন তোমাদের বুঝাচ্ছি, ধরো কোনো আমার অ্যাডভোকেট হিসাবে কলকাতা হাইকোর্টে 10 বছরের আমি অভিজ্ঞতা আছে আমার অ্যাজ এ এক্সপিরিয়েন্স হাইকোর্ট হিসাবে, তাহলে আমি সুপ্রিম কোর্টের জাজেস হওয়ার আমার কোয়ালিফিকেশন আছে, একটি কোয়ালিফিকেশন আমার আছে। ঠিক আছে, আর অ্যাজ এ তো ইন্ডিয়ান আমি সিটিজেনই, তাহলে আমার কাছে সেই কোয়ালিফিকেশন আছে। সাপোজ ধরো আমি কলকাতার হাইকোর্টের প্র্যাকটিস করলাম 5 বছর, এলাহাবাদ হাইকোর্টে প্র্যাকটিস করলাম 5 বছর, তাহলে আমার দুটো হাইকোর্টের অ্যাটলিস্ট 10 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেল, 10 ইয়ার্সের, তবুও চলবে। সেটাই বলছে দেখো, হি অ্যান্ড শি মাস্ট বি অ্যাডভোকেট অফ এ হাইকোর্ট অর টু বা মোর কোর্টস, বা হাইকোর্টের হতে হবে, দুটো হাইকোর্টের হতে পারে বা তার থেকে বেশি হাইকোর্টের হতে পারে, কিন্তু টোটাল যে যতদিন আমি অ্যাডভোকেট হিসেবে হাইকোর্টে অ্যাডভোকেট হিসেবে ছিলাম তার টোটাল অ্যাটলিস্ট 10 বছর আমাকে থাকতে হবে, অর্থাৎ অন্তত 10 বছর আমাকে হাইকোর্টে প্র্যাকটিস করতে হবে অ্যাজ এ অ্যাডভোকেট, তবেই আমি সুপ্রিম কোর্টে জাজ হিসাবে অ্যাপয়েন্টমেন্ট বা কোয়ালিফিকেশন আমার আসবে। তাহলে বুঝতে পারছো, হাইকোর্ট বা টু বা মোর কোর্টস অ্যাট সাকসেশন ফর দ্য অ্যাটলিস্ট 10 years, 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে কোনো হাইকোর্টে। সেটা একটি হাইকোর্টে হতে পারে, দুটো হাইকোর্টে হতে পারে, বা 5টি হাইকোর্টে হতে পারে। ঠিক আছে, সেটা ধরো আমি এলাহাবাদ হাইকোর্টে 5 বছর প্র্যাকটিস করলাম, কলকাতা হাইকোর্টে 2 বছর প্র্যাকটিস করলাম, বোম্বে হাইকোর্টে 4 বছর প্র্যাকটিস করলাম, তাহলে আমার কয় বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল। তেমনি মানে একটা হাইকোর্ট বা 10টা হাইকোর্ট হোক, তার টোটাল যে এক্সপিরিয়েন্সটা 10 বছর, আমাদের 10 years তাকে হতে হবে। এটা হলে একটা শর্ত। ঠিক আছে, এটা হয়ে গেল, ভারতের নাগরিক হতে হবে, আর হাইকোর্টে 10 বছর অভিজ্ঞতা সম্পন্ন প্র্যাকটিস অ্যাডভোকেট হিসেবে 10 বছর অভিজ্ঞতা সম্পন্ন তাকে থাকতে হবে। সাপোজ এইটা যদি না হয়, তাহলে এইটা যদি করা যায় অর বা, তাহলে এই শর্তটা তাকে মানতে হবে। কোন শর্তটা তাকে মানতে হবে, হি অ্যান্ড শি শুড বি জাজ অফ দ্য হাইকোর্ট ফর 5 years কন্টিনিউয়াসলি। কোনো হাইকোর্টের 5 বছর ধরে জাজ করতে হবে, মানে বিচারপতি হিসেবে থাকতে হবে কোনো হাইকোর্টে। সেটাই বলেছে দেখুন, হি অ্যান্ড শি শুড বি জাজ অফ দ্য হাইকোর্ট ফর 5 years কন্টিনিউয়াসলি। কোনো হাইকোর্টে 5 বছর ধরে যদি কন্টিনিউয়াসলি আমি জাজ থাকি, তবে তাও আমি সুপ্রিম কোর্টের মানে জাজ হওয়ার জন্য কোয়ালিফাইড, মানে যোগ্যতা আছে আমার। ঠিক আছে, কোনো হাইকোর্টে 5 বছর ধরে কন্টিনিউয়াসলি আমি জাজ হয়ে আছি। প্লাস কি বলছে, হি অ্যান্ড শি মাস্ট বি ডিস্টিংগুইশ, ভালো করে দেখে নাও, আমি কিন্তু তোমাদের এই জায়গাটা হাইলাইট করে দিচ্ছি, ডিস্টিংগুইশ জুরিস্ট ইন দ্য প্রেসিডেন্ট ওপিনিয়ন। ডিস্টিংগুইশ মানে বিশিষ্ট ব্যক্তি, মানে বলে না প্রমিনেন্ট পার্সন বা স্পেশাল পার্সন, হ্যাঁ ওরকম। ডিস্টিংগুইশ মানে বিশিষ্ট, জুরিস্ট মানে একজন আইনজ্ঞ। একজন যদি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মনে করে এই ব্যক্তিটি একজন খুব বিশিষ্ট আইনজ্ঞ বা আইন সম্পর্কে তার প্রচণ্ড জ্ঞান বা প্রচণ্ড নলেজ আছে, তবেই তাহলে প্রেসিডেন্ট যদি তখন তাকে বলে হ্যাঁ তাহলে আমি এই ব্যক্তিটাকে অ্যাজ এ সুপ্রিম কোর্টের জাজ হিসাবে মনে করি, সুপ্রিম কোর্টের জাজ হিসেবে কোয়ালিফাইড মনে করি, তবে তাহলে তিনি সুপ্রিম কোর্টের জাজ হতে পারবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো, এটা কিন্তু টোটালি প্রেসিডেন্টের ওপিনিয়নের উপরে। যে 2 নম্বর যে পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ, এই পয়েন্টটা টোটালি প্রেসিডেন্টের ওপিনিয়নের উপরে, ওটা নিজস্ব ওপিনিয়নে নয়। প্রেসিডেন্ট যদি মনে করে যে এই ব্যক্তিটি ডিস্টিংগুইশ জুরিস্ট মানে বিশিষ্ট একজন আইনজ্ঞ, যে আইন সম্পর্কে তার প্রচণ্ড ধারণা আছে, তবেই তাকে সুপ্রিম কোর্টে জাজ হিসাবে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করবে। ঠিক আছে, তাহলে দুটো জিনিস হয়, এই দুটো শর্ত তাকে মানতে হবে বা এই দুটো শর্ত তাকে থাকতে হবে, মানে এই দুটো কোয়ালিফিকেশন থাকতে হবে বা এই দুটো কোয়ালিফিকেশন থাকতে হবে। এই দুটো কোয়ালিফিকেশনের মধ্যে প্রথমেই বললাম যে ইন্ডিয়ান সিটিজেন, এটাও হতে গেলে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, এমন না যে পাকিস্তানের সিটিজেনকে নিয়ে সেখানে বসা দিলাম হবে না।
এটাকেও অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। আপনাকে প্রথমে এটাই দেখতে হবে, হি ইজ দ্য শি মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন, তাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং 10 বছরে অ্যাটলিস্ট 10 বছরে কোনো হাইকোর্টের অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করার অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। বা দ্বিতীয়ত, হি অ্যান্ড শি শুড বি জাজ অফ দ্য 5 ইয়ার্স জাজ অফ দ্য হাইকোর্ট, মানে কোনো হাইকোর্টের 5 বছর ধরে কন্টিনিউয়াসলি জাজ হিসাবে তাকে থাকতে হবে, মানে জাজ হিসাবে অভিজ্ঞতা আছে। প্লাস কি থাকতেছে, যদি প্রেসিডেন্ট মনে করে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যে এই ব্যক্তিটি একজন ইমিনেন্ট জুরিস্ট, মানে বলতে হয় ডিস্টিংগুইশ জুরিস্ট, খুব মানে বিশেষজ্ঞ, আইনের সম্পর্কে তার প্রচণ্ড ধারণা আছে, খুব বিশেষজ্ঞ, তবেই তাকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রেসিডেন্ট তাকে সুপ্রিম কোর্টের জাজ হিসাবে অ্যাপয়েন্ট করবে। আমরা দেখব সুপ্রিম কোর্টের যে জাজেসরা হয় তাদের চাকরির মেয়াদ কত, তারা অর্থাৎ কত বছর অবধি তারা চাকরি করতে পারে আর কত বছরে তাদের রিটায়ারমেন্ট। ঠিক আছে, তাহলে চলো এবার দেখে নিই টিনিয়র, ইংরেজিতে যাকে বলে টিনিয়র। তাহলে সুপ্রিম কোর্টের জাজ যারা হয় তাদের টিনিয়র কত, তাদের টিনিয়র হচ্ছে 65 এজ, অর্থাৎ 65 বছর, 65 এজ অবধি সুপ্রিম কোর্টের জাজেরা সুপ্রিম কোর্টে অ্যাজ এ জাজ হিসেবে চাকরি করতে পারবে। ঠিক আছে, 65-এর পর তাদেরকে রিটায়ারমেন্ট নিতে হবে। 65 অবধি, নর্মালি মানুষ 60 অবধি চাকরি করে, 60 পর তাকে রিটায়ারমেন্ট নিতে হয়, কিন্তু জাজেস, সুপ্রিম কোর্ট জাজেসের ক্ষেত্রে সেটা চিফ জাস্টিস হোক বা নর্মাল জাজেস হোক, সুপ্রিম কোর্টে সবাই 65 ইয়ার্স অবধি চাকরি করতে পারবে। ঠিক আছে, এইবার জাজ তো সুপ্রিম কোর্টে 65 রিমুভাল, সুপ্রিম কোর্টের যে জাজ তাকে রিমুভাল মানে কি, সুপ্রিম কোর্টের জাজ থেকে তাকে সরিয়ে দেওয়া। ঠিক আছে, সুপ্রিম কোর্টে যে পদে, জাজের পদে যে বসে আছে, জাজমেন্ট পদে যে বসে আছে, সেই জাজের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া। তাহলে সেই রিমুভালটা কে করবে? এই রিমুভালটা ইজ নট ইজি মানে সুপ্রিম কোর্টের জাজকে সরিয়ে দেওয়া খুব একটা সোজা কাজ নয়। তার কারণটা কি, কেন আমাদের দেশে তোমাদের প্রথমে বলেছিলাম ডেমোক্রেসির 3টা পিলার, একটা হচ্ছে এক্সিকিউটিভ, একটা হচ্ছে লেজিসলেটিভ আর একটা হচ্ছে জুডিশিয়ারি। তার লেজিসলেটিভ ও এক্সিকিউটিভ যাতে জাজমেন্টে বা জুডিশিয়ারিতে হস্তক্ষেপ করতে না পারে, অর্থাৎ ইন্টারফেয়ার করতে না পারে জুডিশিয়ারি কাজে, সেই জন্য জুডিশিয়ারিটাকে এক্সিকিউটিভ এবং লেজিসলেচার থেকে সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট রাখা হয়েছে। কিসের জন্য ইন্ডিপেন্ডেন্ট রাখা হয়েছে? যদি ধরো সাপোজ যদি এক্সিকিউটিভ যারা আছে, নেতা মন্ত্রীরা বা লেজিসলেচার যারা আছে, এমএলএ এমপিরা, এরা যদি এমন কোনো জুডিশিয়ারিটাকে মানে প্রভাব খাটানো শুরু করে, তাহলে তো মানুষ ন্যায় পাবে না, অর্থাৎ মানুষ তো তাহলে সাধারণ মানুষ যারা দেশের নাগরিক, তারা কী পাবে? তারা জাস্টিস পাবে না। তাই দেশের মানুষকে জাস্টিস এনশিওর করার জন্য, যাতে তারা যে জাস্টিস পায়, তার জন্য জুডিশিয়ারিকে এক্সিকিউটিভ এবং লেজিসলেচার থেকে আলাদা রাখা হয়েছে, একদম স্বাধীন। অর্থাৎ এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারির উপরে কোনো কিছুই প্রভাব খাটাতে পারবে না। ঠিক আছে, সেজন্য ইজ নট ইজি। তাহলে জন্য জুডিশিয়ারিতে যারা বসে আছে, জাজেসরা যারা বসে আছে, তাদেরকে সরানো অত সোজা নয়, কিন্তু তবু সরানো যাবে। কী ক্ষেত্রে বিষয় সরানো যাবে? দেখো লেখা আছে, কে তাকে সরাতে পারবে? প্রেসিডেন্ট তাকে সরাতে পারবে, রিমুভ করতে পারবে। সুপ্রিম কোর্টের জাজ যারা আছে তাদেরকে সরাতে কে পারবে? প্রেসিডেন্ট রিমুভ করতে পারবে। কিন্তু প্রেসিডেন্ট যে রিমুভ করবে, কোন বেসের উপরে রিমুভ করবে? আমি কাউকে তাকে তার পদ থেকে সরিয়ে দিব, তার রিজন কী দিব? একটা তো রিজন লাগবে। হুদাও তো কাউকে আমি যে কোনো পদ থেকে সরিয়ে দিতে পারি না, তার জন্য আমাকে একটা রিজন দেখাতে হবে। কী রিজন? সেই গ্রাউন্ডটা হচ্ছে, একটা গ্রাউন্ড হচ্ছে মিসবিহেভিয়ার আর একটা গ্রাউন্ড হচ্ছে ইনক্যাপাসিটি। মিসবিহেভিয়ার যদি সুপ্রিম কোর্টের জাজের যদি প্রমাণ হয় যে সে মিসবিহেভ করছে কারোর সাথে, বা এমন কোনো কাজ করছে যেটা মিসবিহেভিয়ারের সংজ্ঞার মধ্যে পড়ে, তাহলে কি হবে? তাহলে তাকে প্রেসিডেন্ট সেই পদ থেকে সরিয়ে দিতে পারবে। এছাড়া তাকে যদি ইনক্যাপাসিটি দেখা যায়, মানে সে জাজ করার জন্য আর ক্ষমতা নেই বা জাজ করার তার আর ক্যাপাসিটি নেই, সে তার ক্যাপাসিটি হারিয়ে ফেলেছে, তবেও তাকে সেই সুপ্রিম কোর্টের জাজ থেকে সরিয়ে দিতে পারবে। তাহলে দুটো গ্রাউন্ড কী হচ্ছে, একটা হচ্ছে মিসবিহেভিয়ার্স, একটা হচ্ছে ইনক্যাপাসিটি। এই দুটো কিন্তু প্রুভেন। ঠিক আছে, প্রমাণ করতে হবে, তাকে প্রমাণ করতে হবে যে সে মিসবিহেভিয়ার্স করেছে বা ইনক্যাপাসিটি, তবেই তাকে সুপ্রিম কোর্টের জাজ বা জাজের থেকে প্রেসিডেন্ট সরিয়ে দিতে পারবে। কিন্তু বিষয়টা দেখো এবার এখানে আসছে, এই যে সুপ্রিম কোর্টের যে জাজকে যে সরিয়ে দেওয়ার যে প্রসেসটা, এই যে সম্পূর্ণ যে প্রসেসটা, এই প্রসেসটার নাম হচ্ছে ইমপিচমেন্ট।
কনস্টিটিউশন এটাকে কি বলা হয়েছে? ইমপিচমেন্ট। এটাকে রিমুভ বলা হয়নি, কিন্তু রিমুভ হচ্ছে আমাদের সাধারণত সিভিককে বোঝানোর জন্য, সাধারণ মানুষকে বোঝানোর জন্য ওটাকে বলা হয় রিমুভ, কিন্তু কনস্টিটিউশনে ওই শব্দটাকে বলা হয়েছে ইমপিচমেন্ট। সুপ্রিম কোর্টের জাজ বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হোক বা নর্মাল জাজেস হোক, তাদেরকে যে তাদের পদ থেকে সরিয়ে দেওয়ার প্রসেসটা, সেই সরিয়ে দেওয়ার প্রসেসটার নাম হচ্ছে ইমপিচমেন্ট। এখন তাহলে এই যে ইমপিচমেন্ট হবে, তার ইমপিচমেন্টের প্রসেসটা কি? প্রেসিডেন্ট তো নিজের ইচ্ছা মতো কাউকে সরাতে পারবে না, ঠিক আছে? প্রেসিডেন্ট যদি দেখে এই মিসবিহেভ আর ইনক্যাপাসিটি পেয়েছে কোনো জাজের মধ্যে, তবে তাকে সরিয়ে দিতে পারবে, কিন্তু তার একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। আমি যাকে খুশি যখন তখন পদে অ্যাপয়েন্ট করে দিচ্ছি, আবার নিজের অপছন্দ হলে যাকে খুশি তখন পদ থেকে সরিয়ে দিচ্ছি, এই ক্ষমতাটা প্রেসিডেন্টেরও এককভাবে নেই, ঠিক আছে না? প্রেসিডেন্টকেও এককভাবে সেই ক্ষমতা নেই। তাহলে একটা ইমপিচমেন্টের একটা প্রসেস আছে, সেই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। যদি সেই প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া যায়, তবেই একমাত্র সুপ্রিম কোর্ট বা সুপ্রিম কোর্টের নর্মাল জাজদের প্রেসিডেন্ট ইমপিচমেন্ট করতে পারবে, অন্যথায় তাকে ইমপিচমেন্ট করতে পারবে না, অর্থাৎ তাকে তার পদ থেকে সরিয়ে দিতে পারবে না। এবার দেখি তাহলে ইমপিচমেন্টের প্রসিডিওরটা কী আছে। ইমপিচমেন্টের প্রসিডিওর আছে, ইচ হাউস অফ দ্য পার্লামেন্ট পাসেজ এ রেজুলেশন। ইচ হাউস অফ দ্য পার্লামেন্ট কেন বলেছে? পার্লামেন্টের দুটো হাউস, কয়টি হাউস থাকে পার্লামেন্টের? পার্লামেন্ট অফ ইন্ডিয়ার কয়টি হাউস? দুটি। একটা হচ্ছে লোকসভা, আরেকটা হচ্ছে রাজ্যসভা, ঠিক আছে? সেই জন্য বলেছে ইচ হাউস অফ দ্য পার্লামেন্ট, মানে দুটি হাউস, পার্লামেন্টের দুটি হাউস, লোকসভা রাজ্যসভা, ইচ হাউস অফ দ্য পার্লামেন্ট পাসেজ এ রেজলিউশন টু দ্যাট এফেক্ট বাই দ্য মেজরিটি। তার মানে কি, পার্লামেন্টে এই যে লোকসভা এবং রাজ্যসভায়, মানে দুটো কক্ষে বা দুটো হাউসে একটা রেজলিউশন পাস করতে হবে। ওই মেম্বার, ওই হাউসের যারা মেম্বার থাকে লোকসভা এবং রাজ্যসভায়, তারা একটি রেজলিউশন পাস করবে, ঠিক আছে? সেই রেজলিউশনটা যখন পাস করবে, এটা মেজরিটি নিয়ে পাস করতে হবে। মেজরিটি মানে কি, লোকসভায় যেই মেজরিটি আছে, সেই মেজরিটি নিয়ে পাস করতে হবে। অর্থাৎ লোকসভায় টোটাল মেজরিটি টোটাল সিট হচ্ছে 545টা, তার মধ্যে 272টা বা 273টা সিট নিয়ে রেজলিউশন পাস করাইতে হবে। আর রাজ্যসভায় আছে 245টা সিট, 245টার মধ্যে 123-24টা সিট নিয়ে পাস করাতে হবে, তবেই একমাত্র সেই রেজলিউশনটা পাস হবে। সেটাই বলেছে, ইচ হাউস অফ দ্য পার্লামেন্ট পাসেজ এ রেজলিউশন টু দ্যাট এফেক্ট বাই দ্য মেজরিটি অফ টোটাল মেম্বারশিপ। মানে প্রত্যেকটা হাউসে লোকসভায় টোটাল মেম্বারশিপ, রাজ্যসভায় যতটা টোটাল মেম্বারশিপ থাকবে, সেই মেম্বারশিপের উপরে মেজরিটি নিয়ে একটা রেজলিউশন পাস করাতে হবে, তবেই অফ দ্যাট হাউস, ঠিক আছে? তাহলে সেই হাউসে তবেই এটা হচ্ছে ফার্স্ট প্রসিডিওর, ইমপিচমেন্টের ফার্স্ট প্রসিডিওর, ঠিক আছে? তাহলে দুটো হাউসের, ইচ হাউসেরই, লোকসভা হোক রাজ্যসভা হোক, তার যে টোটাল সিট আছে, তার সিটের মধ্যে মেজরিটি নিয়ে একটা রেজলিউশন পাস করাতে হবে। এবার দ্বিতীয়ত কী বলা আছে, বাই এ মেজরিটি নট লেস দ্যান 2/3 মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। অর্থাৎ যখন মেজরিটি মেম্বাররা ওই যে রেজলিউশনটাকে পাস করাচ্ছে, কিন্তু সেই তার মধ্যে 2/3 মানে 3/2 অংশ, সেই 3/2 অংশকে সেখানে অবশ্যই প্রেজেন্ট থাকতে হবে এবং ভোটিং করতে হবে, ঠিক আছে? যতজন সংখ্যা আছে তার মেজরিটি সংখ্যা লাগবে 1। দ্বিতীয়ত যতজন ওখানে প্রেজেন্ট আছে তাদের মধ্যে 3/2 সেই রেজুলেশনকে সমর্থন করতে হবে, অর্থাৎ সেই রেজুলেশনকে সাপোর্ট করতে হবে, তবেই সুপ্রিম কোর্টের জাজকে তার পদ থেকে সরিয়ে দেওয়া যাবে বা ইমপিচমেন্ট করা যাবে। বুঝতে পারছো? তাহলে বাই এ মেজরিটি নট লেস দ্যান 2/3 মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, যতজন উপস্থিত আছে যে এই রেজুলেশনটাকে পাস করানোর জন্য, তাই সেই ততজনের মধ্যে 2/3 মেম্বার্সকে সেই রেজুলেশনের উপরে তাকে সাপোর্ট করতে হবে, অর্থাৎ সেই রেজুলেশনের ফেভারে তাকে ভোট করতে হবে। 2/3 মানে যতজন আছে তার 3/2 অংশকে ভোট করতে হবে, অন্যথায় কিন্তু সুপ্রিম কোর্টের জাজকে ইমপিচমেন্ট করা যাবে না। এইবার দেখো তাহলে কী করা, তাহলে বুঝতে পারছো পুরো প্রসিডিওর্সটা? তাহলে তোমাদের হাতে দেখেই বুঝিয়ে দিচ্ছি, একদম বইয়ের দেখো পরে টিনিয়র কী বলা আছে তোমাদের বইয়ে, দেখো দ্য জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট হোল্ড দ্য অফিস টিল 65 years অফ এজ, ঠিক আছে? টিনিয়র 65 year এজ। আচ্ছা দেখো তোমাদের এটা এইভাবে বোঝাচ্ছি না, এবার নর্মাল এইবার আছে। এবার স্যালারি আর পার্কস মানে কি, একটা সুপ্রিম কোর্টের জাজ সে কত টাকা স্যালারি পায় বা সেটা তোমাদের বইয়ে ক্লিয়ারলিভাবে কিছু বলা নেই, তবু আমি দেখিয়ে দিচ্ছি। স্যালারি, সুপ্রিম কোর্টের যে জাজ, স্যালারি অ্যান্ড পার্কস, সিজিআই অ্যান্ড আদার জাজেস মান্থলি স্যালারি। স্বাভাবিক, স্যালারি তো মান্থলি হবে, নাহলে তার বউ বাচ্চা কীভাবে চলবে? ইয়ারলি স্যালারি দিলে তো সম্ভব নয়, তাই না? তো স্যালারি
সুপ্রিম কোর্টের জাজ এবং আদার যে জাজেসরা আছে তারা কি স্যালারি পায়? মান্থলি স্যালারি পায়। এছাড়াও স্যালারির সাথে সাথে তারা অনেক কিছু কিছু আরও অ্যাডভান্টেজ জিনিস পায়। কী কী? অ্যালাউন্সেস পায়, ফ্রি অ্যাকোমোডেশন পায়, ট্রান্সপোর্ট এক্সেট্রা পায়। অ্যালাউন্সেস মানে স্যালারির সাথে আরেকটা অ্যামাউন্ট তাদেরকে দেওয়া হয়, অ্যালাউন্সেস। প্লাস কী দেওয়া হয়? ফ্রি অ্যাকোমোডেশন। ফ্রি অ্যাকোমোডেশন মানে তাদেরকে মানে থাকার জন্য একটা বাংলো দেওয়া হয়। তো নর্মালি আমরা দেখি, যেমন আমি দিনাটায় থাকি, দিনাটায় যেমন এসডি এর জন্য একটা ঘর আছে না, ওটাকে ঘর বলে না, ওটাকে বলে বাংলো। বড় বড় অফিসার যেখানে থাকে তা সেটাকে বলা হয় বাংলো। আর ছোটো ছোটো আর যারা ক্লার্ক থাকে তাদেরকে বলা হয় কোয়ার্টার। গভর্নমেন্ট কোয়ার্টার বলে না, সেই গভর্নমেন্ট কোয়ার্টার হচ্ছে ক্লার্কদের জন্য, আর বাংলো হচ্ছে বড় বড় অফিসার, গ্যাজেটেড অফিসার যারা থাকে তাদেরকে যেটা অ্যাকোমোডেশন দেওয়া হয়, ফ্রি অ্যাকোমোডেশন, সেটা হচ্ছে বাংলো। এছাড়া কী দেওয়া হয়? ট্রান্সপোর্ট সিস্টেম। ট্রান্সপোর্ট কি? যেমন যারা বড় বড় অফিসার, গ্যাজেটেড অফিসার থাকে, তাদের তো একটা অফিসিয়াল গাড়ি কার থাকে জানোই, নীলবাতিওয়ালা, সেই ওইটাই হচ্ছে ট্রান্সপোর্ট। সেই গাড়ি করে সে অফিসে যাবে, সে গাড়ি করে সে অফিস থেকে আসবে, যে কোনো অফিসিয়াল কাজ করার জন্য সেই গাড়িটাকে সে ইউজ করবে। প্রাইভেট কাজ করার জন্য দেয় না, কিন্তু অফিসিয়াল কাজ করার জন্য সেই গাড়িটাকে দেয়। এইটাই হচ্ছে সুপ্রিম কোর্টের স্যালারি, জাজদের স্যালারি অ্যান্ড পার্টস।